আর্থনা সামিটে যোগ দিতে কাতারের পথে প্রধান উপদেষ্টা। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত। শেখ হাসিনা সহ পরিবারের 10 সদস্যের এনআইটি অবরুদ্ধ, পলাতক আওয়ামী লীগ নেতাদের ফেরত চাইবে সরকার, বললেন প্রেস সচিব। জুলাই আগস্ট গণহত্যার প্রথম প্রতিবেদন দাখিল। চানখারপুলে 6 খুনে সাবেক ডিএমপি কমিশনার সহ অভিযুক্ত 8 জন। এবং দেশের 91% তালিকাভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানে রিটার্ন দাখিল করে না বলছে সিপিডি। কর ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। 4 দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সেখানে আর্থনা সামিট 2025-এ অংশ নেবেন তিনি। সামিটে যোগ দেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা রয়েছে। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে বৈঠকে তিনি বলেন, চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চায় বাংলাদেশ। সাম্প্রতিক চীন সফরের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, এটি দুদেশের সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানান তিনি। জবাবে গভর্নর ইউবো জানান, ইউনানে একটি চীনা ব্যাংক ইতোমধ্যে অধ্যাপক ইউনুস প্রবর্তিত ক্ষুদ্র ঋণ ব্যবস্থা গ্রহণ করেছে এবং অনেকেই এই পদ্ধতির সুফল পাচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এনআইডি অবরুদ্ধ করে দিয়েছে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এর ফলে তিনি নাগরিকত্ব বা ভোটাধিকার না হারালেও এনআইডি সম্পর্কিত সরকারি বেসরকারি কোনো ধরনের সেবা নিতে পারবেন না। হাসিনা ছাড়াও শেখ পরিবারের আরও 9 সদস্যের জাতীয় পরিচয়পত্র অবরুদ্ধ করা হয়েছে। গত 16 ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রিজওয়ান মুজিব সিদ্দিক ও তারেক আহমেদ সিদ্দিক। দুর্নীতি, হত্যা মামলা ও মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত বিভিন্ন দেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেবে সরকার, এমনটাই জানিয়েছেন প্রেস সচিব শফিকুল ইসলাম। বিকেলে প্রধান উপদেষ্টা বরাবর শ্রম সংক্রান্ত সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর ব্রিফিংয়ে কথা বলেন তিনি। জানান, শ্রমিকদের আইনি সুরক্ষা ও ন্যূনতম মজুরির সুপারিশ করছে কমিশন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দেশে শ্রমজীবী মানুষের সংখ্যা 8 কোটি। এর মধ্যে 85%-এরই নেই আইনি সুরক্ষার বন্দোবস্ত। এছাড়া উপযুক্ত কর্মপরিবেশ নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিত সহ নানা সুপারিশ রেখে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে শ্রম বিষয়ক সংস্কার কমিশন। পরে এই বিষয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শ্রম সংস্কার কমিশনের রিপোর্টের বিষয়ে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। আমাদের দেশে 8 কোটি শ্রমজীবী মানুষ আছে, তাদের মধ্যে 85% মানুষ অর্থাৎ 7 কোটি শ্রমিকেরই কোনো আইনি সুরক্ষা নেই। আমরা সরকারের কাছে সুপারিশ করেছেন এই শ্রমিকদের জন্য একটা আইনি সুরক্ষা যাতে নিশ্চিত করা হয়। পাশাপাশি জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের একটা সুপারিশ ওনারা করেছেন, যাতে করে সব পেশার বা সব ধরনের শ্রমিক যারা আছেন তারা আসলে এই জাতীয়ভাবে একটা ন্যূনতম মজুরির আওতায় আসতে পারেন। ব্রিফিংয়ে বিভিন্ন দেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের বিলাসী জীবনযাপনের প্রসঙ্গ উঠে আসে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, যারা হত্যা ও দুর্নীতি করে পালিয়েছে তাদের সবাইকে ফেরত চাইবে সরকার। যারাই অভিযুক্ত, যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। তাদেরকে বাংলাদেশের
আইনকে ফেস করতে হবে। যারা গুম ও গণহত্যার মতো অপরাধের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা বর্তমান অন্তর্বর্তী এবং পরবর্তী সরকারের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন শফিকুল আলম। তাদেরকে আইনের আওতায় আনা সেটা আমাদের কেন, আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবং আগামী 15 দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এমন দাবি জানায় দলটি। স্বৈরাচার শাসনামলে সংগঠিত গুম, খুন, পিলখানা ও শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ আলেম ওলামাদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরেন এনসিপি নেতারা। ইনিয়ে বিনিয়ে কেউ আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করলে জুলাই অভ্যুত্থানের শক্তি তাদের বিরুদ্ধেও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি করা হয় বিক্ষোভ সমাবেশ থেকে। যেই সকল ইন্টেলেকচুয়ালরা, যেই সকল তথাকথিত বুদ্ধিজীবীরা আবারও চেষ্টা করছেন সক্রিয় হয়ে আওয়ামী লীগের গণহত্যাকে জায়েজ করার জন্য, তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, এইটা আর আওয়ামী লীগের বাংলাদেশ না। এই বাংলাদেশ তরুণ প্রজন্মের বাংলাদেশ। নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যেমনি ভাবে পুড়িয়ে মেরেছে, সেই হত্যাকাণ্ড আমরা দেখেছিলাম জার্মানির নাৎসি পার্টি করতে। অতএব নাৎসি পার্টি যদি নিষিদ্ধ হতে পারে, বাংলাদেশকে, আওয়ামী লীগকেও বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিষিদ্ধ করতে হবে। সকল রাজনৈতিক দলকে একসাথে এক জায়গায় এসে ঘোষণা দিতে হবে, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের কোনো জায়গা হবে না। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে এটি প্রথম কোনো মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আন্দোলন দমাতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে চায়না রাইফেলের গুলিতে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেন শেখ হাসিনা। কাজী পাপুর প্রতিবেদন। জুলাই আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে 23টি মামলার মধ্যে চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় প্রসিকিউশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। রাজধানীর এই স্পটে গুলিতে নিহত হয় আনাস, জুনায়েদ, ইয়াকুব সহ 6 জন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তৎকালীন ডিএমপি কমিশনারের সরাসরি তত্ত্বাবধানে গুলি চালায় পুলিশ। ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ, সেইটার আলোকে তিনি ওয়্যারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য। পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার হয়েছেন সাবেক ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল সুজন, ইমন এবং নাসিরুল। চানখারপুলের এই অংশের, বিশেষ করে একটি অংশের যে 6 জন শহীদ, সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। 8 জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই 8 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। চানখারপুলে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের একটি অংশের তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। বাকি ঘটনার তদন্ত চলমান আছে। তদন্তে যাদের নাম আসবে তাদেরই আসামি করা হবে। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে, কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। চূড়ান্ত প্রতিবেদনটি এখন ফরমাল চার্জ আকারে শীঘ্রই ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। এরপর চার্জ গঠনের মাধ্যমে চানখারপুল হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার শুরু হবে। কয়েকদিনের মধ্যে ফরমাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিস্টের দোসর বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সমাবেশে এই দাবি জানান বিএনপিপন্থী আইনজীবী সংগঠনটি। এতে সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কয়সার কামাল সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গণতন্ত্র হত্যাকারী উল্লেখ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। হুমায়ুন কবিরের প্রতিবেদন। ফ্যাসিস্ট আমলের বিচারপতিদের অপসারণ দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এতে অংশ নেন সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল ও বিএনপিপন্থী আইনজীবীরা।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে আইনজীবীরা অভিযোগ করেন কিছু বিচারপতি ফ্যাসিস্ট সরকারের দোষরদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। যে কারণে আপিল বিভাগকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বলে আপনারা দাবি করেন, একই কারণে হাইকোর্টের প্রত্যেকটা ফ্যাসিস্টের বোমা-মুক্তি ঘটাতে হবে। আইনজীবী সমাজ অতীতের ঐতিহ্যকে ধারণ করে সেই সমস্ত বিচারক নামে যারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন তাদের বিরুদ্ধে সময়োচিত জবাব দিবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধান বিচারপতি সাহেবকে বলতে চাই, আপনি দয়া করে নিজে উদ্যোগ নেন, এদেরকে বিদায় করার জন্য ডেকে নিয়ে বলে দেন যে আপনারা সসম্মানে চলে যান। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গণহত্যাকারী উল্লেখ করে তার বিচার দাবি করেন সিনিয়র আইনজীবীরা। আইন মন্ত্রণালয়ের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই, কেন এখন পর্যন্ত খায়রুল হকের ব্যাপারে কোন ধরনের কোন সিদ্ধান্ত আইনগতভাবে নেওয়া হচ্ছে না? ফ্যাসিস্টদের খুঁজে বের করে বিচার নিশ্চিতের দাবিও জানান তারা। আইনজীবীরা যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আপনারা আপনাদের অস্তিত্ব নিয়ে যেতে পারবেন না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। রোড টু মক্কা কর্মসূচির মাধ্যমে এবছর বাংলাদেশি হজযাত্রীদের ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছে পাসপোর্ট মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার। আর ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম জানান, মক্কা ইতোমধ্যে প্রায় 100% হজযাত্রীর বাড়ি ভাড়া চূড়ান্ত হয়েছে। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। হজযাত্রীদের সেবা বৃদ্ধি নিয়ে রাজধানীর একটি হোটেলে সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা। রোড টু মক্কার মাধ্যমে হজযাত্রীদের কিভাবে সৌদি আরবে যাতায়াত ও থাকা খাওয়া নির্বিঘ্ন করা যায় সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার। সৌদি আরবে হাজিরা পৌঁছার পরে সৌদি বিমানবন্দরে যে ইমিগ্রেশনটা হওয়ার কথা, সেই ইমিগ্রেশনের ফ্যাসিলিটিসটা অ্যাকচুয়ালি বাংলাদেশের বিমানবন্দর থেকে ডিপার্ট হওয়ার আগেই এই সৌদি ইমিগ্রেশনটা হয়ে যায়। হাজিদের যে লাগেজ ম্যানেজমেন্ট, এটা একটা স্মার্ট ম্যানেজমেন্টের মাধ্যমে তারা লাগেজটাকে হ্যান্ডেল করে। 10,000 বা 20,000 হাজি যদি 200 ঘরে না থেকে যদি আপনার 10টা ঘরে থাকে তাহলে তো ম্যানেজমেন্ট ইজি হয়। যারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করবেন কেবল তারাই রুট টু মক্কার সুবিধা পাবেন বলে জানান মহাপরিচালক। যারা হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে যাবে তারা মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় পড়বে, কিন্তু যারা আমাদের অন্যান্য বিমানবন্দর থেকে যাচ্ছে যে 10,000 তারা এটার আওতায় পড়বে না। তবে তারা এটা নিয়ে একটু কনসার্ন জানিয়েছেন। তারা বলেছেন আমরা যদি তাদেরকে বুঝিয়ে এটার আওতায় নিয়ে আসতে পারি তাহলে তারা বেনিফিটেড হবে। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম হজযাত্রীদের লাগেজ এবং বাড়ি ভাড়ার বিষয়ে সরকারি সহায়তার কথা তুলে ধরেন। আমাদের 100% হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। এটা থেকে এই বিষয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সচিব সহ আমরা সবাই এটা নিয়ে সাথে আমাদের হাফ সহ সবার একটা কমফোর্ট ছিল। তো আর ভিসার প্রোগ্রেস ইনশাল্লাহ অনেক ভালো। ভিসা ইতিমধ্যে প্রায় 40,000 মতো ভিসা হয়ে গেছে। RFID ট্যাগ নামে একটা রেডিও ফ্রিকোয়েন্সি থাকবে, সেই ট্যাগটা আমরা লাগেজের সাথে লাগিয়ে দিব। 2022 সাল থেকে রুট টু মক্কার মাধ্যমে হজযাত্রীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশের 91% TIN-ধারী ব্যবসা প্রতিষ্ঠানই নিয়মিত রিটার্ন দাখিল করে না বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রতি বছর প্রায় 2,30,000 কোটি টাকার কর ফাঁকি দিচ্ছে। এছাড়া বিগত 22-23 অর্থবছরে 45% প্রতিষ্ঠানের কাছে কর কর্মকর্তারা ঘুষ দাবি করেছেন বলেও উঠে আসে CPDর এই গবেষণায়। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে 2026 সালের 24 নভেম্বর উত্তরণের কথা রয়েছে বাংলাদেশের। সেক্ষেত্রে আর্থিক খাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। এরই মধ্যে রাজধানীর ধানমন্ডিতে এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কর ন্যায্যতার ভিত্তিতে কর্পোরেট করের ভূমিকা সংক্রান্ত গবেষণা প্রকাশ করে CPD। শুরু করেছে
এবং এতে বলা হয় এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির কোনো বিকল্প নেই। ক্যাপিটাল মার্কেটে লিস্টেড কোম্পানিজ আছে, সেই ডেটাগুলো কিন্তু ওপেন থাকে, যদিও সেই ডেটাগুলো নিয়ে সেগুলোর অ্যাকুরেসি নিয়ে প্রশ্ন আছে। জিডিপির 15% কর আদায়কে আদর্শ ধরে প্রতিষ্ঠানটি জানায় দেশের 2,88,000 নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে রিটার্ন জমা দিচ্ছে মাত্র 24,000। এই সংখ্যা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও জানানো হয় গবেষণাপত্রে। একটা টার্গেট রাখা, স্পেসিফিক টার্গেট, যে শুধুমাত্র ট্যাক্স রেভিনিউ বাড়ানো তা না, কর্পোরেট প্রফিট যেটা আমি বললাম সেটা কিভাবে বাড়ানো যায়, সেটা যদি বাড়ানো যেতে পারে তাহলে কিন্তু আমরা ইফেক্টিভ ট্যাক্সের 23%, যেটা কিনা এখন 33%-এর মতো আছে, সেটা কমিয়েও কিন্তু আমরা এই আমাদের ট্যাক্স রেভিনিউর যে টার্গেটটা সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। ফলে 2022-23 অর্থ বছরে কর কর্মকর্তারা প্রায় 45% প্রতিষ্ঠানের কাছে ঘুষ দাবি করেছেন বলেও জানানো হয়। 2,30,000 কোটি টাকা 2023 সালে কর ফাঁকি আদায় করা যায়নি, শুধুমাত্র কর ফাঁকি, এবং এর বাইরে কর জালের বাইরেও তো বিপুল পরিমাণ রয়ে গিয়েছে যাদেরকে কর জালের ভিতরে আনাই যায়। কর প্রশাসনের যে বিভিন্ন কার্যক্রমের কারণেও যে অন্যায্যতা তৈরি হতে পারে সেই বিষয়টাও কিন্তু তৈরি হলো। এছাড়া করের ফাঁকিরোধ ও ব্যয় কমাতে কর ব্যবস্থা ডিজিটালাইজেশনের পরামর্শও দেয় সিপিডি। যদি কিনা কর ফাঁকি রোধ করা যায়, যদি কিনা কর প্রশাসন ইমপ্রুভ করে, যদি কিনা করের যে ব্যয়, এই ব্যয়গুলো যদি যৌক্তিকভাবে কমিয়ে আনা হয় এবং যদি কিনা কর ভিত্তি বাড়ানো হয়। মাহবুব হাসান, রিপন, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বেশিরভাগ সমস্যাই স্বল্পমেয়াদী পরিকল্পনা নেওয়ার কারণে সমাধান হয় না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিকল্পনাও মুখ থুবড়ে পড়ে, আর তাতেই হোঁচট খান রাজধানীবাসী। সংকট এড়াতে মহল্লা ভিত্তিক প্রকল্প গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা উঠে আসে। এতে রাজুক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, রাজধানীতে আপাতত আর কোনো প্লট বরাদ্দ দেওয়া হবে না। সুরাইয়া মুন্নির রিপোর্ট। নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমস্যার নগরী ঢাকা সমাধান কোন পথে শীর্ষক সংলাপের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মেহেদী আহসান। অঞ্চলের যারা পিছিয়ে পড়া মানুষ তাদের আপগ্রেডিং এর জন্য একটা ডিপার্টমেন্ট। বক্তারা বলেন, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নেয়ায় রাজধানীবাসী সমস্যা থেকে রেহাই পান না। ডেডিকেটেড একটা সংস্থা তৈরি করেছে, সেটা হচ্ছে মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রত্যেকটা অঞ্চলের যারা পিছিয়ে পড়া মানুষ তাদের আপগ্রেডিং এর জন্য একটা ডিপার্টমেন্ট। রাজুকে 2 কোটি লোকের জন্য দরকার, আমার মতে 500 জন প্ল্যানার দরকার, কিন্তু সেখানে 40 জন প্ল্যানারও নাই। পৃথিবীর সবচেয়ে শব্দ দূষণের নগরীতে ঢাকা। সামান্য বৃষ্টিতেই রাজধানী ঢাকা শহরে জলাবদ্ধতার সমস্যা প্রকট আকারে দৃশ্যমান হয়। অনুমোদিত স্ট্রাকচার ছাড়া পৃথিবীর কোনো শহর চলে না। রাজুক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, আপাতত রাজুক আর কোনো প্লট বরাদ্দ দেবে না। যেসব জায়গায় এখন ফাঁকা আছে সেগুলোতে নিম্ন ও মধ্যবিত্ত আবাসনের ব্যবস্থা করা হবে। আমাদের আপাতত কোনো জমি অ্যাকুইজিশন করে প্লট বরাদ্দ দেওয়ার কোনো টার্গেট নাই। আমরা যেগুলো জায়গা আছে আমাদের অবৈধ দখলে আছে সব জায়গা, বা দখল ছাড়াও যেগুলো আছে, আমরা তো এগুলো ওইটা ওইভাবে বলবো না। আমরা বলবো নিম্ন শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, এদের জন্য আমরা আবাসনের পরিকল্পনা করব, এই জায়গাগুলো উদ্ধার করে। যে কোনো বিষয়ে পরিকল্পনা থাকা উচিত মন্তব্য করে তিনি বলেন, আইন না মানার প্রবণতা ঢাকা শহর বাসযোগ্য নগরীর প্রধান অন্তরায়। আমাদের সবারই আইন না মানার একটা প্রবণতা আছে, পরিকল্পনার অভাব এবং বাস্তবায়ন। আমরা এখন একটা বাসযোগ্য নগরী করতে চাইবে। সংলাপ শেষে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ঢাকাই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। কমিটির নেতৃবৃন্দকেও আমি ধন্যবাদ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামে পোশাক শিল্প সংশ্লিষ্টদের নিয়ে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী। সম্মিলিত পরিষদ চট্টগ্রামের উদ্যোগে একত্রিত হন শিল্প উদ্যোক্তা ও পোশাক শিল্পের ব্যবসায়ীরা। ঈদ আনন্দের এই আয়োজন সৌহার্দ্যের বার্তার পাশাপাশি তুলে ধরা হয় শিল্পে ঐক্যের প্রয়োজনীয়তা। ব্যবসায়ীরা বলছেন, পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক সম্পর্ককে মজবুত করে, যা শিল্পের অগ্রগতিতে সহায়ক ভূমিকা রাখে। অর্থ পাচারের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বাংলাদেশের সাবেক অধিনায়কের বিরুদ্ধে আসা এই অর্থ পাচার অভিযোগের প্রেক্ষিতে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুদক। শেয়ারবাজার দুর্নীতি, বেআইনি জুয়া ও ক্যাসিনোতে নাম লেখানো, সোনা পাচার, কাকড়ার ব্যবসায় দুর্নীতি, ক্রিকেট সংক্রান্ত দুর্নীতি, নির্বাচনে হলফনামায় নিজের সম্পত্তি লুকানো সহ অসংখ্য অভিযোগ আগেই ছিল সাকিবের বিরুদ্ধে। এবার এই তালিকায় যুক্ত হয়েছে অর্থ পাচারের অভিযোগ।
দেশের বাইরের খবর। 82 বছর বয়সে মারা গেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ বিশ্ব নেতারা। এদিকে কে হচ্ছেন ক্যাথলিকদের নতুন পোপ তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। প্রথা অনুযায়ী পোপ ফ্রান্সিসের উত্তরাধিকারী নির্বাচনে পার হতে হবে বেশ কিছু ধাপ। কাজী শাহরিন জানাচ্ছেন তারই চুম্বক অংশ। বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মারা যাওয়ার পরপরই শুরু হয়েছে তার উত্তরাধিকারী নির্বাচনের চিন্তাভাবনা। পরবর্তী পোপ কে হবেন তার একটি তালিকা প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। 9 জনের তালিকায় শীর্ষে রয়েছেন 66 বছর বয়সী ফরাসি আর্চ বিশপ জ মার্ক অ্যাভেলি। দ্বিতীয় স্থানে আছেন 72 বছর বয়সী হাঙ্গেরীয় কার্ডিনাল পিটার এরতো। সাধারণত একটি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নতুন পোপ নির্বাচন করেন রোমান ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ কর্মকর্তারা। কলেজ অফ কার্ডিনালসের এসব সদস্যের মধ্য থেকেই পরবর্তী পোপ নির্বাচিত হন। বর্তমানে সারা বিশ্বে 252 জন ক্যাথলিক কার্ডিনাল আছেন। এদের মধ্যে 138 জন ভোট দিতে পারবেন। ভোটের জন্য বিভিন্ন দেশের 80 বছরের কম বয়সী কার্ডিনালরা রোমে আসবেন। সিস্টিন চ্যাপেলের ভেতর অবস্থানকারী প্রত্যেক কার্ডিনালের হাতে দেয়া হয় কাগজের ব্যালট, যেখানে তারা পরবর্তী পোপ হিসেবে নিজের পছন্দের প্রার্থীর নাম লিখবেন, কিন্তু নিজের নাম কোথাও উল্লেখ করতে পারবেন না। ভোটের পর সব ব্যালট সংগ্রহ করে শুরু হয় ভোট গণনা। 2/3 ভোট পাওয়া কার্ডিনালই নতুন পোপ নির্বাচিত হন। এর ব্যত্যয় হলে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিন পর্যন্ত 4টি করে ভোটাভুটি হয়। পঞ্চম দিনটি প্রার্থনা এবং আলোচনার জন্য নির্ধারিত রাখা হয়। ভোটের পর সকাল বিকাল দুবার এসব ব্যালট আগুনে পোড়ানো হয়। যদি ভ্যাটিকানের ছাদ দিয়ে কালো ধোঁয়া বের হয় তবে বুঝতে হবে ভোটাভুটি বিফলে গেছে, আর যদি ধোঁয়ার রং সাদা হয় তবে সবাই নিশ্চিত হবে যে রোমান ক্যাথলিকরা নতুন পোপ পেয়ে গেছেন। পোপ হলেন ক্যাথলিক চার্চের প্রধান। যীশুখ্রিস্টের সঙ্গে পোপের সরাসরি এক ধরনের উত্তরাধিকার আছে বলে বিশ্বাস করেন ক্যাথলিকরা। পোপকে মনে করা হয় যিশুর অন্যতম গুরুত্বপূর্ণ শিষ্য সেন্ট পিটারের উত্তরসূরি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগের 2টি আলোচনার ঘটনায় তদন্তে নিযুক্ত টেকনিক্যাল কমিটি আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন এনামুল হক মনি। গেল 18 এপ্রিল সিসিডিএম চেয়ারম্যান বরাবর চিঠি দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। এর আগে ডিপিএলে আবাহনী মোহামেডান হাই ভোল্টেজ ম্যাচে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের সঙ্গে অশোভন আচরণ করে 2 ম্যাচ নিষিদ্ধ হন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। এছাড়া গুলশান শাইনপুকুর ম্যাচে 2 ক্রিকেটার মিনহাজুল আবেদিন সাব্বির ও রহিম আহমেদ স্বেচ্ছায় আউট হওয়ায় স্পট ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন অনেকেই। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আর্থনা সামিটে যোগ দিতে কাতারের পথে প্রধান উপদেষ্টা। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত। শেখ হাসিনা সহ পরিবারের 10 সদস্যের এনআইডি অবরুদ্ধ। পলাতক আওয়ামী লীগ নেতাদের ফেরত চাইবে সরকার, বললেন প্রেস সচিব। জুলাই আগস্ট গণহত্যার প্রথম প্রতিবেদন দাখিল। চানখারপুলে 6 খুনের সাবেক ডিএমপি কমিশনার সহ অভিযুক্ত 8 জন। এবং দেশের 91% তালিকাভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের রিটার্ন দাখিল করে না, বলছে সিপিডি। কর ব্যবস্থার ডিজিটালাইজেশনের পরামর্শ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।